যে স্ট্যাটাস যেটা আছে, যেটা আমি পড়লাম, এটা নিয়ে তো আর সন্দেহের কিছু নাই। সে তো যুদ্ধ ঘোষণা করেই দিছে। সে তো বলেছে যে সেনাবাহিনী থেকে তাকে বলেছে এই কথাগুলো। এখন সে তো কারো নাম উল্লেখ করে নাই। যদি নাম উল্লেখ করতো যে XYZ, একজন ব্রিগেডিয়ার অথবা একজন কর্নেল অথবা একজন মেজর জেনারেল অথবা একজন সিপাহি, কে তাকে কথাটা কে বলেছে, যদি সে নামটা উল্লেখ করতো তাহলে আমি বুঝতে পারতাম পার্টিকুলার ওই লোকটা তাকে এই কথাটা বলেছে। কিন্তু তা যখন উল্লেখ করে নাই, তো টোটাল সেনাবাহিনীকেই সে কিন্তু আলটিমেটলি ব্লেম দিচ্ছে যে তারা এই কাজটা বলেছে। এখন তারা কারা? আমি মনে করি হাসনাদের এখন উচিত হবে নামটা ক্লিয়ার করে দেওয়া। কারণ পুরো জনগোষ্ঠীর মধ্যে যারা তার মনে করেন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া ইলেকশনে যাবে না অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ এখনই করতে হবে এই দাবিতে যারা সমর্থন করে, এরকম সমর্থন করার লোকের সংখ্যা তো কম না, অনেক আছে। তো যারা সমর্থন করে এটা, তাদের সবাইকে সে কিন্তু আসলে খেপিয়ে দিচ্ছে। আমি এটা সহজ হিসেবে যেটা বুঝি। এবং তাদের সঙ্গে যাদের সারা ক্ষিপ্ত করে দিচ্ছে, এই ক্ষিপ্ত জনগোষ্ঠীর সঙ্গে সে কিন্তু ক্যান্টনমেন্টকে মুখোমুখি দাঁড় করে দিচ্ছে। এবং এটা আমি মনে করি কোনো মানে আপনার মানে কোনো ভালো কাজ না। আমি এটাকে ভালো কাজ বলবো না। কারণ এতে কি হবে, এখন ফলাফল কি হতে পারে, মানে ফল কি হতে পারে, ফলাফল কি হবে আমি বলতে পারবো না। কিন্তু এটা আমার পছন্দ হয় নাই। কারণ সে পার্টিকুলার একজন তার সঙ্গে যে আলাপ করেছে, সে যদি নামই বলতে চায়, সে তো সবই বললো যে আমাকে এটা বলা হয়েছে। কে বলছে ভাই? আমি নামটা জানতে চাই। যদি সে নামটা না জানায় তাহলে আমি বলবো এটা তো একটা গল্প। কারণ 11 তারিখের ঘটনা, হয়তো 11 তারিখে সে গিয়েছিল, হয়তো সে 11 তারিখে গিয়েছিল, যাওয়ার পর 21 তারিখে এসে সে স্ট্যাটাস দিচ্ছে। মাঝখানে এই 10 দিন কি গল্প তৈরি করতে এই সময় লাগছে? আমি এটা এইভাবে ভাববো। কারণ যদি গল্প না হয় তাহলে সে নামটা বলুক, তাকে কে বলেছে, নাম বলেন, কোন ডিপার্টমেন্টে কে বলেছে নাম বলেন। আজকে দেখলাম স্লোগান উঠতেছে যে হাসনাত না উমুক, ঠিক আছে? তো আমি এই স্লোগান তো শুনতে চাই না। আমার দেশের একটা সেনাবাহিনী ভাই, সে তো একটা এই দেশের একটা মানে আপনার প্রশিক্ষিত বাহিনী, একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী। সে বাহিনীর বিরুদ্ধে তো আপনি এরকম অভিযোগ আনতে পারেন, আর আনেন যদি তখনই আপনি লোকটার নাম বলেন। আপনি তো পুরো বাহিনীকে ব্লেম করতে পারেন না। এবং ওই যে উনি যেটা করছেন সেটা পুরো বাহিনীর বিরুদ্ধে উনি এক ধরনের জিহাদ ঘোষণা করছেন, এটা ঠিক না। আমি মনে করি এটা খুবই একটা বালসুলভ আচরণ করেছেন উনি, মানুষের আচরণ। জি, ব্যারিস্টার আসিফ ফুয়াদ, আপনি তওবা করে আসলাম, তাহলে কি মাফ পেয়ে যাব কিনা, মাফ পাবে কিনা? যে কথা ফুয়াদ ভাই বলেন, প্রথমে বলেন না যে আপনি কি মাইক্রো প্রশ্নে যাবেন না ম্যাক্রো যাবেন। তো আপনি প্রথমে আমাকে যে প্রশ্নটা করেছিলেন ক্ষুদ্র একটা জায়গায় প্রশ্ন করেছিলেন, আমি ওই জায়গাটা উত্তর দিয়েছি। জি, উনি কিন্তু পুরো জিনিসটাকে একসঙ্গে বললেন এবং আমি একসঙ্গেই বলি, এই জন্য যেহেতু উনি বলেছেন। উনি এই যে কয়েকটা অপশন দিলেন না, অপশন এটা আরো বাড়তে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কিন্তু ওনার অপশনের সঙ্গে দ্বিমত পোষণ করি না। যে কোনো কিছুই একটু হতে পারে। আপনি এবং আমি আজকে হাসনাত যেটা বলতেছে এটাও কিন্তু ওই অপশনগুলির মধ্যে একটা অপশন। এটা উনি হাসনাত তখন একটা পলিটিক্যাল পার্টির লিডার, সেই হিসেবে তার পার্টির এটা স্ট্যান্ড হতে পারে। আবার ওনার একটা পার্টি আছে, সেই পার্টির আলাদা একটা স্ট্যান্ড হতে পারে, সব পার্টির একটা করে স্ট্যান্ড হতে পারে। এবং সেইগুলি নিয়ে আলোচনা উনি যেটা বললেন যে সেপ্টেম্বর অক্টোবরে করতে পারতো, যদি শুরু করতো একদিনে শেষও হয়ে যেত না। আমারও কিন্তু একটা অপশন আছে, আমারও কিন্তু একটা চিন্তা আছে। আমি আমার চিন্তাটা এই সুযোগে বলতে চাই। আমার চিন্তাটা হলো যে উনি বললেন যে আওয়ামী লীগের যত লোক ইলেকশন করেছে তাদের সবাইকে বিচারে আওতায় আনতে হবে। আমি মনে করি তার বাইরেও অনেক আছে আওয়ামী লীগের যাদেরকে বিচারে আনা উচিত। যেমন ধরেন যারা এমপি ইলেকশন করেছে, একজন, মনোনয়ন পত্র কিনেছে 20 জন, ওই 20টাই শয়তান ভাই। ওগুলো ভালো লোক না, বলে সত্যি কথা বলতে কি ভাই, ভালো লোক না, তারা এই ধান্দাবাজি করতে জন্য আসছে। তো সবার বিচার করেন। আমি কিন্তু এইদের কাউকে বলি না আপনি ছাড় দেন, প্রত্যেকটা লোককে, একটা লোককে বিচার করবেন তার কর্মকাণ্ডের কারণে, তার কর্মকাণ্ড ধরে ধরে বিচার করেন। যে এমপি হয়েছে সে ছাড়া কি ওই এলাকার আর কেউ দুষ্টামি শয়তানি করে নাই? আর কেউ কি আপনার এই বিরোধী দলকে নিপীড়ন করার জন্য কাজ করে নাই? করছে, তাদেরকে বিচার করেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দল নিষিদ্ধের পক্ষে না। আমার এটা পার্সোনাল অপিনিয়ন, আমি দল নিষিদ্ধের পক্ষে না। কারণটা আমি এটা একটু বলে দিই, ব্যাখ্যাটা কি? আমি 2 মিনিট ব্যাখ্যা দিচ্ছি। ধরেন আওয়ামী লীগ গত 30 বছর 40 বছর তার গঠনতন্ত্রে কোনো চেঞ্জ আসে নাই তো। 96 যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 96 যে আওয়ামী লীগ বিজয়ী হলো, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো, সেই আওয়ামী লীগের গঠনতন্ত্র আজকে আওয়ামী লীগের গঠনতন্ত্র খুব চেঞ্জ হয়ে গেছে? হয় নাই। কিন্তু এটা হলো ইউজারের উপর ডিপেন্ড করছে।
96 যারা দল চালাইছে, যেভাবে চালাইছে, 2009-এ যখন তারা 8-এ যখন তারা বিজয়ী হলো, 9 থেকে ক্ষমতায় আসলো, তখন তাদের মধ্যে চেঞ্জ আসছে। এই লোকগুলো দুষ্ট হয়ে গেছে, এই লোকগুলো স্বৈরাচারী হয়ে গেছে। একটা বাস যখন একটা অ্যাক্সিডেন্ট করে, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, একটা বাস মনে করেন একটা একদম পথচারীকে মেরে ফেললো, আপনি দৌড়ে যে বাসটাকে থামাইলেন। এখন আপনার কাজটা কি? আপনার কাজ হলো ড্রাইভারকে ধরে এনে আইনের আওতায় আনা। রাইট। আপনি গাড়িটা পুরাই দেবেন, কিন্তু আমরা তো গাড়ি আসলে পুরাই দিচ্ছি। ভুল করি, কারণ ওই গাড়ি তো এর আগে 10 বছর এই এলাকায় মানুষকে সার্ভিস দিচ্ছে ভাই, ওই গাড়িটা তো এরপরে সার্ভিস দিবে। দোষটা কি গাড়ির না ড্রাইভারের? ড্রাইভারের দোষ। আমি সেটাই বলছি, এই দলটাকে চালিয়েছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা। এই সাঙ্গপাঙ্গদের বিচার করেন, যার যা অপরাধ তার বিচার করেন এবং দৃষ্টান্তমূলক বিচার করেন, যা দেখে পরবর্তী জেনারেশন বোঝে যে এই কাজ করলে কি ফল হয়। কিন্তু আপনি দলটাকে নিষিদ্ধ করতে পারেন না, এটা হলো আমার অবজারভেশন, আমি এ ভাবি। 4 টুকরা হয়ে গেছিল। মিজান চৌধুরী, আওয়ামী লীগ বাকশাল আব্দুর রাজ্জাক চালাচ্ছিলেন, তারপর ডক্টর কামাল হোসেনকে আনছে। কেন আনছে ডক্টর কামাল হোসেনকে? ওই যে গুড আওয়ামী লীগ হিসাবে আনছে, যে এই ক্রিমিনাল সিন্ডিকেটকে যদি পুনর্বাসন করতে হয় তাহলে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আমার একটা ডক্টর কামাল হোসেন লাগবে, যার একটা ইন্টারন্যাশনাল ফেম আছে, একটা ক্লিন ইমেজ আছে, দেশে বিদেশে লবি করতে পারবে, দিল্লির দালালি করতে পারবে ভদ্র ভাষায়। এখন দেখেন কার নাম আসতেছে, গুড আওয়ামী লীগ, সাবের হোসেন চৌধুরী। ব্যক্তিজীব মানুষ হিসাবে ভালো মানুষ, দুর্নীতির কোনো অভিযোগ নাই ওনার ব্যাপারে, এই ব্যাপারে আমি একমত। কিন্তু আওয়ামী লীগ তো করছে। আচ্ছা, আওয়ামী লীগ হচ্ছে একটা দুমুখ গোকরা সাপের মতো, এবং আওয়ামী লীগকে যারা যারা পুনর্বাসন করেছে তারা কিন্তু সবাই নিজে অভিশাপের শিকার হয়েছে। দেখেন আওয়ামী লীগকে কারা কারা পুনর্বাসন করছে। বিএনপি প্রথম পুনর্বাসন করেছে 79-তে তার নির্বাচনে। শহীদ প্রেসিডেন্ট, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, তার উদারতার পরিচয় দিতে গিয়ে উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন, এবং করতে গিয়ে ওনাকে জীবন দিয়ে এটার মাসুল দিতে হয়েছে। এরশাদ তখন চিফ, হাসিনা ফেরত আসলো, দিল্লির সাথে লিয়াজো করে উনি 32 নম্বরের চাবিটা পর্যন্ত ফিরাই দিলেন যে আপনার বাড়ি আপনার বাবার সম্পত্তি, আর 2 সপ্তাহের ভিতরে সেই শহীদ প্রেসিডেন্টকে জীবন দিতে হয়েছে। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে লেজিটিমেসি দিয়ে দিলেন, একটা নিষিদ্ধ দল। 75-এ 4th সংশোধনের মাধ্যমে কিন্তু শেখ মুজিবই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে গেছে। অতএব শেখ জিয়াউর রহমান হচ্ছে আওয়ামী লীগের দ্বিতীয় প্রতিষ্ঠাতা সভাপতি, সেইটাকে জন্ম দিয়েছে দ্বিতীয়বারের মতো। আওয়ামী লীগকে দেখেন দ্বিতীয়বার পুনর্বাসন করেছে কে? এরশাদ করেছে। সে তাকে সংসদে নিয়ে আসছে, রাজনৈতিকভাবে পুনর্বাসিত হলো, সংসদে সে বিরোধী দল আকারে আসলো 86 সালে। সেই জাতীয় পার্টির অবস্থা কি হয়েছে? পিজা আর কেকের টুকরার মতো 6-7 টুকরা হয়েছে, খুঁজে পাওয়া যায় না এখন এই টুকরাগুলো কোথায়। রাজনীতি নাই হয়ে গেছে বাংলাদেশে তার। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত, 94, 95, 96-তে একসাথে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে 173 দিনের হরতাল, জ্বালাও পোড়াও, হেন কিছু নাই তা করে নাই। সেই জামাতকে আওয়ামী লীগ কি করছে? নাস্তানাবুদ করে দিয়েছে গত 16 বছরে। হাজার হাজার নেতা কর্মীকে গুম, খুন, হত্যা, নিপীড়ন, মিথ্যা মামলা, হেন কিছু নাই যা জামাত শিবিরের উপর করে নাই। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 111-এর সরকার। বাংলাদেশের দালাল ব্যুরোক্রেসি, বাংলাদেশের দালাল মিলিটারি অফিসাররা, আর্মড ফোর্সেসরা, গণমাধ্যমরা, সুশীল সমাজরা মিলে সেইখানে বাংলাদেশে আওয়ামী লীগ কী করেছে? গণমাধ্যমের টুটি চেপে ধরেছে, আমার সিভিল ব্যুরোক্রেসি নষ্ট করে দিয়েছে, মিলিটারি ব্যুরোক্রেসিকে নষ্ট করে দিয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো ধ্বংস করে দিয়েছে। অতএব আওয়ামী লীগ হচ্ছে একটা অভিশপ্ত রক্তধারার নাম। অতএব যারা যারা পুনর্বাসন করবেন তাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা নেন। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট অফ দ্য মিলিটারি এঙ্গেজমেন্ট, হাসনাতের বক্তব্য খুব পরিষ্কার। এই ডিজিএফআই এনএসআই এর গুন্ডামি, মাস্তানি, বদমাইশি গত 16 বছর থেকে আমরা দেখতেছি, কন্টিনিউ দেখছি। ডিজিএফআইকে দিয়ে রাজনীতি করানো, দল বানানো, দল ভাঙানো, এই সব কিছুর পলিটিক্স তো আমরা গত 50 বছরে দেখছি। ক্যান্টনমেন্টে নিয়ে অমুকরে থ্রেট দেওয়া, উঠায় নিয়ে আসা, বিচারপতিরে এয়ারপোর্টে লাথি মাইরা বাইর করে দেওয়া, এই ডিজিএফআই এগুলো তো আমরা দেখছি। প্রশ্ন হচ্ছে টার্কিতে, ইজিপ্টে, পাকিস্তানে ওখানকার গোয়েন্দা সংস্থার এই কাজগুলো যেটা হয়েছে, তারাকে রাষ্ট্রকে করতে দেয়, রাষ্ট্র গড়তে পারে নাই তারা। অতএব এই গণতন্ত্রের যাত্রা যেটা আমরা শুরু করেছি নতুন করে আবার গত অভ্যুত্থানের পরে, বাংলাদেশকে যদি আবার রাষ্ট্র বানাতে হয়, কিপ দেম আউট অফ পলিটিক্স। আর্মড ফোর্সেসের সিনিয়র লিডারশিপকে বলছি, গোয়েন্দা সংস্থাগুলোকে বলছি, ফর গডস সেক গেট আউট অফ দ্য পলিটিক্স, দিস ইজ নট ইউর বিজনেস। ব্যবসা করা যেভাবে আপনার কাজ না, রাজনীতিতে মাথা ঘামানো আপনার কাজ না। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, চাকর বাকরের মতো থাকবেন। লেট দ্য পলিটিশিয়ান সর্ট ইট আউট। রাজনীতিবিদরা, রাজনৈতিক দল ডিসাইড করবে কি হবে কি হবে না। আপনি কর্মচারীর মতো থাকেন। অতএব, এবং তার বক্তব্যগুলো দেখেন, সেনাপ্রধানের বক্তব্য, চুপ্পুর বক্তব্য, ভারতের ফরেন মিনিস্ট্রির বক্তব্য, ভারতের সেনাপ্রধানের বক্তব্য,
একে শব্দে শব্দে মিলিত হয়ে যাচ্ছে। ইনক্লুসিভ পলিটিক্স, ইনক্লুসিভ পলিটিক্সের কথা 2014-তে মনে ছিল না, 2018-তে মনে ছিল না, যখন এই আর্মড ফোর্সেসের অফিসাররা পুলিশরা মিলে রাতের ভোট করে দিয়েছে তখন বাংলাদেশে ইনক্লুসিভ পলিটিক্সের কথা মনে ছিল না, 2024-এ মনে ছিল না যে ইনক্লুসিভ পলিটিক্সের কথা। এখন কেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়া আমাদেরকে ইনক্লুসিভ পলিটিক্স শেখাচ্ছেন? ভারত বলছে বাংলাদেশে নাকি নির্বাচিত সরকার না আসলে, ইনক্লুসিভ নির্বাচন না হইলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। এতদিন বুঝেন নাই? 16 বছর ধরে এগুলো মনে ছিল না? তখন যে ফ্যাসিবাদ কায়েম করেছেন আপনার। অতএব ইনক্লুসিভ পলিটিক্স কি জিনিস এটা আমরা জানি, আমরা বুঝি বলি আপনাদেরকে বলছি, গেট আউট অফ পলিটিক্স, দিস ইজ নট ইউর বিজনেস। দয়া করে রাষ্ট্রটাকে রাষ্ট্র হইতে দেন, এই রিপাবলিকটাকে রিপাবলিক হইতে দেন, 1400 শহীদের রক্তে গড়া দেশটাকে দেশ হইতে দেন, এটাকে ধ্বংস করে দেন।